৬,০০০ কোটি টাকার ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারত এবং পাকিস্তান এই ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতায় গড়ে তুলতে পারেনি। টি-20 বিশ্বকাপকে ঘিরে এই ম্যাচকে নিয়ে অনেক নাটক হয়েছে এবং এই ম্যাচটা নিয়ে কথা বলতে আমার সাথে রয়েছেন শেখ আশিক। আশিক, অনেক হাইপ ছিল ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে, সবসময় যেটা হয়ে থাকে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় পাকিস্তান কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে না। এই ম্যাচটা নিয়ে প্লেয়ার আমার কাছে মনে হয়েছে যেন অনেক বড় একটা বেলুন ভারত এসে সুই বা কাঁটা দিয়ে আশার বেলুন ঠাস করে ফেটে গেছে, মানে আমার কাছে এমনই মনে হয়েছে। দেখেন যে এই ম্যাচে টার্গেট ছিল 176, সেখানে 61 রানে হারছে পাকিস্তান, অর্থাৎ পাওয়ার প্লেতেই পাকিস্তান ম্যাচ থেকে ছিটকে গেছে একদম। আপনার মানে র্যান্ডমলি 13 রানে যখন 3 উইকেট পড়ে যায় এবং 34 রানে সম্ভবত 4 নম্বর উইকেটটা পড়ছে এবং বুমরা তার প্রথম ওভারে 13 রান দিয়েছিলেন, কিন্তু দুটো উইকেট নিয়েছিলেন। এটাই হচ্ছে মূল খেলা ছিল। এবং দেখেন যে সালমান আলী আগা, ক্যাপ্টেন বাবর আজম, তারপরে সাহিবজাদা ফারহান, কেউই রান পায়নি। সব হচ্ছে এক অঙ্কের রান, মানে আসছে গেছে, উইকেট পড়ছে, বিলাই দিয়ে চলে আসছে। তো আপনি এই ম্যাচের আগে কি করবেন? আসলে কিছু করার নাই আপনার। সো সেই জায়গা থেকে ভারত মানে তাদের খেলাটা খেলেছে, আর পাকিস্তান আসলে ফাঁকা ওয়াজ যাই ছিল, তাই সেইগুলো ঘটে শেষ পর্যন্ত একদম যাচ্ছে তাই লেজে গোবর পাকিয়ে চলে এসেছে। এবং এ নিয়ে টানা 6টা ম্যাচে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। সে তো হারছে, এবং সবগুলোই হচ্ছে, কোনোগুলো তো দ্বিপাক্ষিক ম্যাচ না, যেহেতু দুই দলের কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয় না। ম্যাচগুলো সবই বড় বড় টুর্নামেন্টের ম্যাচ, আইসিসি ইভেন্ট, এশিয়ান টুর্নামেন্টের ইভেন্ট। তো সেই জায়গা থেকে বারবার হারাটা আসলেই লজ্জাজনক অবস্থানে পৌঁছেছে। এবং আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে ভারতের বিপক্ষে যে পাকিস্তান ম্যাচ খেলতে চাচ্ছিল না, এখন আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তান জানতো যে ম্যাচ খেললে রেজাল্ট আসলে কি হবে। অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন সেই ভয়টা থেকেই পাকিস্তান খেলতে চায়নি। আমার কাছে এখন মনে হচ্ছে এই ম্যাচের রেজাল্ট দেখে যে পাকিস্তান আগে থেকেই জানতো যে ভারতের বিপক্ষে মাঠে নামলে তাদের অবস্থা কি হবে। তো যা হবার তাই হয়েছে। বরাবর পাকিস্তান যেমন করে ভারতের বিপক্ষে সেটাই করেছে। পাকিস্তানের ক্রিকেটাররা কি খুশি ছিল যে যখন পাকিস্তান সরকার ডিক্লেয়ার করলো যে ভারতের এগেইনস্টে ম্যাচটা খেলবে না? পাকিস্তানের ক্রিকেটারদের খুশি আমার কাছে মনে হয় না খুব বেশি খুশি ছিল, কারণ তারাও এই ম্যাচ খেলার বিপক্ষে ছিল। বাংলাদেশ দল যেমন বিশ্বকাপে যাওয়ার পক্ষে ছিল, কিন্তু পাকিস্তান এই ম্যাচ খেলার বিপক্ষে ছিল শুরু থেকে বিপক্ষে ছিল, তারা খেলতে চায়নি। এবং আজকের ম্যাচ, এটা কি হারের ভয় থেকে? আমি জানি না, তবে আমার কাছে আজকে ম্যাচের পর মনে হচ্ছে যে সেই ভয়টা অবশ্যই আছে, কারণ আগের 5টা ম্যাচেও যেহেতু একই ধরনের ঘটনাই ঘটেছে। সো আর যারা বর্তমান সময়ে ভারতের সাথে পাকিস্তানের ক্রিকেট কম্পেয়ার করে, তারাও হয়তো বা নতুন করে লজ্জা পাবেন এই ম্যাচের পর। আচ্ছা, দুই দলের মাঝে ব্যবধানটা কি আসলে এতটাই বেশি হয়ে গেছে যে কোনো ধরনের পাত্তাই পাবে না পাকিস্তান, এরকম না? আসলে এই ব্যবধান বেশি হয়ে গেছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে, না হলে টানা 6 ম্যাচে এই অবস্থা হওয়ার কোনো কথা নাই। আমার মনে আছে, ঠিক কোন টুর্নামেন্টে মনে নাই, সম্ভবত টি-20 ওয়ার্ল্ড কাপে 10 উইকেটে জিতেছিল পাকিস্তান ভারতের বিপক্ষে, এবং সেই জয়ের পর বড় একটা পুরস্কারও দেওয়া হয়েছিল পাকিস্তান ক্রিকেট টিমকে। এরপর হারছে, হারের আর শেষ নাই, জয়ের কোনো গন্ধ নেই, জয়ের কোনো দেখা নাই। পাকিস্তানের অবস্থা হয়েছে তাই। সো এইখানে আসলে আর যেটা বলছেন ব্যবধানের কথা, বর্তমান সময় ভারত দল আসলেই ফার বেটার পাকিস্তান ক্রিকেট টিমের। হয়তোবা আপনার 61 রানের জায়গায় 41 বা 31 রানে হার হতো, কিন্তু আসলে পার্থক্যটা এতখানি। আচ্ছা, পাকিস্তানকে বলা হয়ে থাকে যে আনপ্রেডিক্টেবল টিম, কিন্তু এই যে টানা 6টা ম্যাচ পাকিস্তান হারলো, কোনো ম্যাচেই দেখে মনে হয় না যে পাকিস্তান মানে ভারতকে হারাতে পারবে, আজকেও যদি চিন্তা করে। মানে পাকিস্তান আনপ্রেডিক্টেবল টিম ঠিক আছে, পাকিস্তান অনেক কিছু ঘটায় ঠিক আছে, কিন্তু বর্তমান পাকিস্তানকে আসলে আনপ্রেডিক্টেবল বলা যায় না, এখন প্রেডিক্ট তাদের করা যায়। বিশেষ করে ভারত পাকিস্তান ম্যাচে যারা বলে যে ক্রিকেটের এল ক্লাসিকো, রেদওয়ান শাওনও বলছিল ক্রিকেটের এল ক্লাসিকো, এই বলাটাও আমার কাছে মনে হয় একটু লজ্জাজনক এখনকার যে সিচুয়েশন দাঁড়িয়েছে। এল ক্লাসিকোতে হয় কি, ধরেন যে রিয়াল মাদ্রিদ 2 গোল দিয়েছে, এরপরে বার্সেলোনা এসে 5টা গোল দিয়ে দিল। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ভারত খেলতে নামলে, ভারত যদি 150 বা 200 রান করে, সেখানে পাকিস্তান 150 রানও করতে পারে না। এবং আমরা যখন খেলা দেখছিলাম 175 যারা বলে এটা লজ্জাজনক, ঠিক একই সঙ্গে মানে কম্পেয়ার, চির প্রতিদ্বন্দ্বী কিংবা হচ্ছে মহারণ, সেটা বলার এখন সুযোগ নেই, আসলে একদমই বাজে অবস্থা। ভারত যখন ব্যাট করছিল, তাদের ইনিংস শেষ হলো,
175 রান ছিল বোর্ডে, তখনই আমরা বলছিলাম যে ম্যাচ হয়তো এখানে শেষ হয়ে আপনি গেছে। চিন্তা প্রেমা করে দাসায় দেখেন যে ভারতের ঈশান কিষান ছাড়া আর কেউ কিন্তু স্ট্রাইক রোটেট করে ব্যাটিং করেনি। লাস্ট দিকে কিছু রান হয়েছে, বাট ঈশান তাদের কিষানের ক্যাপ্টেন যে সূর্যা কুমার যেভাবে খেলছিল একদম মনে হয় যে ওয়ানডে খেলছে। one day হ্যাঁ, খেলছে। তো সেই জায়গা থেকে ঈশান কিষান 40 বলে 77 রান করেছেন, শুরুতেই কিন্তু কাজটা করে দিয়ে গেছেন। এবং অনেকে বলে থাকেন যে ঈশান কিষান হচ্ছে লেগ সাইডে উইক, তো সেই জায়গা থেকে ঈশান কিষানকে লেগ সাইডে বল দিচ্ছিল, সে আবার হাঁটু গেড়ে গেড়ে মারছিল। এবং সে ম্যাচের পরে বলেছে যে সে ইচ্ছা করে এই অফসাইডে আজকে খেলেনি, লেগ সাইডে বেশি খেলেছে, যাতে তার যে স্ট্রং জোন সেখানে বলটা তাদেরকে দেয়া হয়। এটা একটা ভালো পয়েন্ট। এটা মানে সেও চাচ্ছিল যে অফসাইডে বা স্ট্রেটে বলটা পড়ুক। আমার একটা কথা মনে পড়লো আপনার এই বক্তব্য দেখে, যখন আমাদের বিপিএল এর নিলাম শেষ হয়, তখন কোচ নোয়াখালী এক্সপ্রেসের কোচ খালেদ মাহমুদ সুজন বললেন যে তিনি জোর করে হলেও একটা ম্যাচে হলেও জাকের আলী অনেককে অফসাইডে খেলাবেন, একটা শট খেলাবে, একটা শট বা একটা ম্যাচে হলেও খেলাবেন। তো জাকের আলী অনেকের কাছ থেকে আমরা সেটা না দেখতে পারলেও ঈশান কিষানের উইক জোন যদি বলি লেগ সাইড, তো সেই লেগ সাইডে আজকে বিশাল ছক্কা হাঁকিয়েছেন লেগ সাইডে। অর্থাৎ নিজে ইচ্ছা করে ফাঁদ তৈরি করেছেন পাকিস্তানের বোলারদের জন্য, সেই ফাঁদে পাকিস্তানের বোলাররা পা দিয়েছেন এবং সেই ফাঁদ থেকে ঘুঘুও বাগিয়ে নিয়েছে ঈশান কিষান। উসমান তারিককে কেমন দেখলেন? তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। উসমান তারিক যথেষ্ট ভালো বল করেছে, 24 রানে 1 উইকেট নিয়েছেন। বিশেষ করে তার যে বোলিংটা থেমে থেমে বল করা, একটা পজ দিয়ে মানে দেখে শুনে হয়তোবা মানে নিকট ভবিষ্যতে দেখতেও পারে যে তার বোলিং এখন অবৈধ, এমনও ঘোষণা হতেই পারে। আমরা সাইদ আজমলের কথা মনে আছে নিশ্চয়ই আপনার, কেউ খেলতে পারতো না সাইদ আজমলের বল, কিন্তু যখন হচ্ছে বোলিং অ্যাকশন অবৈধ ধরা শুরু হলো, তখন দেখা গেল যে 15 ডিগ্রি পর্যন্ত হচ্ছে বৈধ, সেখানে সাইদ আজমল 45 ডিগ্রি হাত ভাঙে। এরপরে কিন্তু সাইদ আজমল একদম শেষ হয়ে স্পটলাইট থেকে হারিয়ে গেছে। এটা তো পরবর্তী কথা, হতেও পারে নাও হতে পারে, বাট আলটিমেটলি বর্তমান সময়ে উসমান খানকে খেলা আসলেই টাফ। তো ওই যে ওইখানে ভারতীয় ব্যাটাররা দেখে খেলেছে, রিস্ক নেয়নি, মাত্র একটা উইকেট পড়েছে 4 ওভারে, রান হয়তো বা কম এসেছে, কিন্তু যে রান এসেছে ওটা পাকিস্তানকে হারানোর জন্য মোর দ্যান এনাফ। আচ্ছা, এই ম্যাচে মূল ব্যবধানটা কে গড়ে দিয়েছে? ঈশান কিষানের কথাই বলছিলেন, এছাড়া আর কে? ঈশান কিষান করেছে ঠিক আছে, বাট মেইনলি হার্দিক পান্ডিয়ার কথা আমি বলতে পারি, কারণ আপনার টি-20তে বর্তমান সময় 175-76 রান আহামরি বেশি বলার সুযোগ নেই, কিন্তু শুরুতেই যখন মানে যতটা কঠিন উইকেটই হোক মানে আহামরি মানে আপনি এখন 200-250 হয় টি-20তে, তো সেই জায়গাতে আপনি এসেই আপনার বাদ দিলাম, আপনার ধরেন টার্গেট 150 হলো, আপনি রান করেছেন, আপনি হেরেছেন 61 রানে হেরেছেন, মার্জিনটা বড়। আপনার 7 জন ব্যাটার পাকিস্তানের যারা হচ্ছে 1 অঙ্কের অর্থাৎ 10-এর নিচে আউট হয়েছে, সেইখানে আসলে করার কিছু নাই, ভারতের বোলারদের ক্রেডিট দিতে হবে। আচ্ছা আশিক, আমরা ব্যবধান গড়ার কথা বলছিলাম। বুমরা যে বোলিংটা করেছেন এবং আফ্রিদি এই ম্যাচে যে বোলিংটা করেছেন, আফ্রিদি স্ট্রাইক বোলার, তাদের মাত্র 2 ওভার তাকে বল দেয়া হয়েছে এবং 2 ওভারে যে পিটুনি খেয়েছেন সেটাও কি আসলে ম্যাচে ব্যবধান করেছে কিনা? এই 2 ওভারে পিটুনি মানে হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক সময় আমরা দেখেছি মবে যে গণপিটুনি হয়, সেই গণপিটুনি আমার কাছে মনে হচ্ছে শাহিন আফ্রিদির বোলিং আমরা দেখেছি। বল করেছে 2 ওভার, রান দিয়েছে 15.5 করে, 12 ওভার অর্থাৎ 31 রান দিয়েছে। এদিকে আরো একজন ভাইটাল বোলার শাদাব খান, সে আবার 1 ওভারে 17 রান দিয়েছে। তো এখানে 2 ওভারে মানে 3 ওভারে রান হয়েছে আপনার ওদিকে 30, 31 আর 17 48 রান হয়েছে, 48 রানস 3 ওভারে। তো এইখানেই তো ভারত বড় একটা মানে রানের সংগ্রহ নিয়ে গেছে। তো এইখানে পিছিয়ে থাকার একটা কারণ ছিল, সেখানে ভারতীয় বোলাররা ভালো করেছে, আর শাহিন আফ্রিদির মতো বোলারের কাছ থেকে আপনি এমন বোলিং কেন আশা করবেন? আমার মনে আছে ইংল্যান্ডের সাথে কোনো একটা ওয়ার্ল্ড কাপের ম্যাচে ওই দিন হচ্ছে শাহিন আফ্রিদি ইনজুরিতে পড়ে যায় বল করতে করতে, তো এর আগে শাহিন আফ্রিদির বল খেলতেই পারেনি এবং ইনজুরি নিয়েও 1 ওভার বল করেছিল, সেই ওভারও খেলতে পারেনি, 3 বল বাকি, তখনও আনস্টপেবল ছিল। তো শাহিন আফ্রিদির মতো একজন বোলার যদি এমন জঘন্য কোয়ালিটির মানে জঘন্য মানের বল করে, সেই ক্ষেত্রে আসলে বলার কিছু থাকে না, কারণ শাহিন আফ্রিদি হবে হচ্ছে এই টিমের মেইন বোলার হবে, যার বল কেউ খেলতে পারবে না। তো সেই আফ্রিদি যখন এত বাজে বোলিং করে, তখন আসলে আপনি কি বলবেন, মানে কি আসলে দলকে টানবে? পাকিস্তানের এই টিমটাতে ম্যাচ উইনার আসলে
কয়জন আছে বলে আপনি মনে করেন? আপনি চিন্তা করে দেখেন যে সাইম আইয়ুবের কথা বলতে পারি, বর্তমান সময়ের অন্যতম ফাইনেস্ট ব্যাটসম্যান, ট্যালেন্টেড ট্যালেন্টেড বোলার। ব্যাটসম্যান, এবং একই সঙ্গে তার বোলিংটা কিন্তু আন্ডাররেটেড থেকে যায়। আজকেও 3 উইকেট পেয়েছে, বোলিং যথেষ্ট ভালো করেছে, কিন্তু হ্যাট্রিক করার একটা সম্ভাবনা তৈরি করেছিল, সম্ভাবনা তৈরি হয়েছিল, এবং হ্যাট্রিক যে ডেলিভারিটা ছিল হতে পারতো, যে ডেলিভারিটা হতে পারতো, সেই বলটা অসাধারণ ছিল। এবং পাকিস্তান শিবম দুবে বুঝতেই পারেন, দুবে বুঝতেই পারেনি, সে দুবে কিন্তু আবার রানও করে দিয়েছে কিছু। তো এই যে সিচুয়েশনটা ভারত মানে পাকিস্তানের যে ক্রিকেটটা, সেইখানে আমরা মানে সাইম আইয়ুবের কথা বলতেই পারি যে সে অসাধারণ ট্যালেন্টেড ব্যাটসম্যান, কিন্তু আজকে কি করেছে? কিছুই করতে পারেনি। শাহিদজাদা ফারহান রানই পায়নি। তো এই যদি মানে বিপিএল এ ভালো খেলে গেছে, বিপিএল এ বেশ কিছু ম্যাচে ভালো খেলেছে, রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছে, সেই চ্যাম্পিয়ন দলের ওপেনার। তো সেই জায়গা থেকে পাকিস্তানের টপ অর্ডারের 4 জনই একদম 10-এর নিচে রান করেছে। একজন এর মধ্যে শুধু 10-এর নিচে না, একজনের রান শুধু 5-এর বেশি, বাকিদের রান 5-এর মধ্যে বা 5-এরও নিচে। 5-এরও নিচে। তো এইখানে যখন আপনার প্রথম 4-5 ব্যাটসম্যান যখন এই অবস্থা করে, আপনার নিচের সারি বা মাঝের সারি ব্যাটসম্যানদের কাছ থেকে আপনি কিছু আশা করাটাও বিলাসিতা হয়ে যায়। তো সেই জায়গা থেকে আসলে মানে ব্যবধানটা ঠিক একইভাবে পাকিস্তানের যেমন প্রথমেই উইকেট পড়ে যায় 0 রানে, ভারতেরও কিন্তু পড়েছিল, কিন্তু আরেক ওপেনার সে 77 রান করে দিয়েছে, ঈশান কিষান। কিন্তু পাকিস্তানের শুধু 1-2 না, 3-4 সবাই ঢেলেছে। তো এই হচ্ছে পার্থক্যটা। তো সেই জায়গা থেকে ভারতের ক্রিকেট বা বিশেষ করে ব্যাটিং সাইডটা তো আগে থেকে আগানো, এখন বোলিং সাইডটাও আগিয়ে গেছে। তো যে কারণে আসলে ভারত আর পাকিস্তানের লেভেল এখন আর 19-20 বা 18-20 নেই, এখন 10-20-এ চলে গেছে। 10-20 হয়ে চলে গেছে। আচ্ছা, কিছুদিন আগে শ্রীলঙ্কার একজন ক্রিকেটার রাজাপাকসে, ভানুকা রাজাপাকসে, তিনি বলেছেন যে ভারতীয় ব্যাটসম্যানরা তাদের ব্যাটে রাবারের প্রলেপের মতো এক ধরনের প্রলেপ ইউজ করে, যে কারণে তারা মানে অন্যান্য যারা ব্যাটসম্যান রয়েছে অন্যান্য দলের তাদের থেকে বেশি সুবিধা পেয়ে থাকেন। এবং রাজাপাকসে আরো একটা কথা উল্লেখ করেছেন, যেটা হচ্ছে এইটা যে তারা ব্যবহার করে, সবাই জানে, সব আন্তর্জাতিক ক্রিকেটারই জানে। কারণ আপনি যখন ব্যাট আসে, ব্যাট কিন্তু মাঠের মধ্যে ধরে দেখে অনেকের ব্যাট, আর এইসব ব্যাট প্রস্তুতকারক বড় বড় কোম্পানি হচ্ছে ইন্ডিয়াতে, এবং তাদের ব্যাট তারাই বানায়, যে কারণে এটা হতেই পারে। এখন এটা যেহেতু এখনো পরীক্ষিত নয়, এখন আইসিসি প্রমাণিত না, পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ পায়নি, সুতরাং এখন আমরা এটা বলতে পারি, যেহেতু তারপরেও এটা হতে পারে কনস্পাইরেসি থিওরি, আবার সত্যিও হতে পারে। তবে রাজাপাকসে যেহেতু মানে আন্তর্জাতিক ক্রিকেটার, যেহেতু ভারতের বিপক্ষে ম্যাচ খেলে ব্যাটগুলো ধরে দেখেছেন, হওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে এখন আসলে তারপরে বলা যায় না সম্ভাবনা বেশি বলে আপনি মনে করছেন? হতেই পারে, কিন্তু বললাম না, প্রমাণ হওয়ার আগ পর্যন্ত ব্লেম করার আসলে সুযোগ নেই। আচ্ছা, টি-20 বিশ্বকাপে এখন পাকিস্তানের কামব্যাক করতে হলে কি করতে হবে বলে আপনি মনে করছেন? পাকিস্তানের আসলে কামব্যাক করাটা মানে টাফ, কারণ আপনি যখন ভারতের মতো প্রতিপক্ষের সাথে হেরে যাবেন, তখন একটা সিচুয়েশন, আর ভারতের সাথে যখন জিতবেন, তখন আপনার আত্মবিশ্বাস, ম্যাচ তো একটা উইন থাকবে, সাথে আত্মবিশ্বাসও অনেক বেশি থাকবে। তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয়। একটা ম্যাচ হারলে যে সবকিছু শেষ হয়ে যাবে এমনটাও না পেয়ার। আশিক, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে বেশ হাইপ তৈরি হয়েছিল এবং দর্শকরাও একটা বড় ধরনের আশায় ছিল ভারত পাকিস্তান ম্যাচে তারা তাদের সেই সব মনের খোরাক পেয়ে যাবে, কিন্তু মাঠের ফলাফল বলছে, মাঠের খেলা বলছে, সেই প্রত্যাশা একেবারেই পূরণ হয়নি। রহমান পেয়ার, স্টার নিউজ।